যোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা বিশেষ কারণে আমাকে আগেই অনুষ্ঠান থেকে চলে যেতে হবে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রথমেই মৌলানা ভাসানীর প্রতি, তার সংগ্রামী স্মৃতির প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি রাজনৈতিক মুহূর্তে আমরা যখন যে সংকটে পড়ি, যে সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছাই, মৌলানা ভাসানী থাকেন আমাদের সবচেয়ে প্রাসঙ্গিক নেতা। আপনি যখন স্বাধীনতার প্রশ্ন তোলেন, আপনি যখন জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন তোলেন, মৌলানা ভাসানী আপনার সামনে দাঁড়িয়ে যান, দিশা মৌলানা ভাসানী হাজির করেন। আপনি যখন মজলুমের সংগ্রামের কথা বলেন, তার অধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, জবাবদিহিতার কথা বলেন, মৌলানা ভাসানী আমাদের সামনে হাজির হয়ে। আজকে বাংলাদেশে আমরা এখন এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, একদিকে আমাদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন ভীষণভাবে উপস্থিত, কেননা পতিত ফ্যাসিস্ট শক্তি তাদের বিদেশি দোসরদের নিয়ে আমাদের সার্বভৌমত্বকে একটা হুমকির মধ্যে ফেলতে চাইছে। মৌলানা ভাসানীর বিষয় সারা বাংলাদেশের মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা এমন একটা অবস্থায় আছি যেখানে বাংলাদেশের গতিমুখ কোন দিকে হবে। আমরা কি এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে পারবো? আমরা কি এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে পারবো যেখানে জনগণের মুক্তি আসবে, মজলুমের মুক্তি আসবে? সেই ব্যবস্থা কিভাবে আমরা করব, সেই দিশাও মৌলানা ভাসানী আমাদের সামনে হাজির করে। মৌলানা ভাসানীকে 1950 সালে হাজী দানেশ, যিনি একসময় কমিউনিস্ট আন্দোলনের সাথে, কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, তিনি জেলখানায় জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো আসামে যখন ছিলেন তখন তো আপনি মুসলিম লীগ ক্ষমতায় গেল, তা আপনি নিজের দায়িত্ব নেন না কেন? প্রধানমন্ত্রী হন না কিংবা মন্ত্রী হন না, ক্ষমতার দায়িত্ব নেন না কেন? মৌলানা ভাসানী বললেন যে পার্টি যখন ক্ষমতায় যায় তখন পার্টি আর সরকার এক হলে ওই সরকারের কোনো জবাবদিহিতা রাখার কেউ থাকে না, বরং সরকারকে একটু চাবুকের উপর রাখতে হয়। মৌলানার নিজস্ব ভাষায় সরকারকে একটু চাবুকের উপর রাখার জন্য পার্টি নেতৃত্ব এবং সরকারের যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এটা আলাদা করা দরকার। আজকের বাংলাদেশে এবং আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এই প্রশ্ন সামনে এসছে। ইভেন একটা দল যখন সরকারে যায়, ক্ষমতায় যায়, তার মধ্যেও যে জবাবদিহিতার জায়গা, সেই কাঠামোগত আয়োজনটা হচ্ছে এইরকম যে দল ক্ষমতায় গেলে দলীয় প্রধান এবং সরকার প্রধান আলাদা মানুষ হওয়া দরকার, তাদের মধ্যেও ক্ষমতার ভারসাম্য হওয়া দরকার। মৌলানা ভাসানী কেবল তাত্ত্বিকভাবে এটা বলেননি, নিজের জীবনে তিনি ক্ষমতায় গিয়ে তার দলকে ক্ষমতায় নিয়ে গিয়ে সেইটার ব্যবহারিক চর্চা এদেশে প্রতিষ্ঠা করে গেছেন। আজকে আমরা ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতার কথা বলছি। সেই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতার ইতিহাসের পরতে পরতে প্রতিটি সরকারের কাছ থেকে সেই জবাবদিহিতা আদায়ের তিনি চেষ্টা করেছেন। 72 সালে যখন এই সংবিধান করা হয়, যখন 70 সালের নির্বাচিত সংসদকে 72 সালে সে গণপরিষদ ঘোষণা করা হয়, মৌলানা ভাসানী বলেছিলেন এই গণপরিষদ 71 সালের মুক্তিযুদ্ধকে ধারণ করে না। 70 সালের নির্বাচিত গণপরিষদ সদস্যদের দিয়ে পাকিস্তানের সংবিধান করার জন্য যে সংসদ কিংবা গণপরিষদ গঠিত হয়েছে, সেটা দিয়ে 72 সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠন করা যায় না। 1971 সালে তো একটা যুদ্ধ হয়েছে। 70 সালের নির্বাচনে অনেকে যোগ দিয়েছেন, অনেকে যোগ দেন নাই, সেটা একটা কৌশলগত প্রশ্ন ছিল। কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধ ছিল এই জনপদের মানুষের
অস্তিত্বের লড়াই, সেই লড়াইয়ে সকলেই অংশ নিয়েছে। ওই যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, জামাতে ইসলামী, মুসলিম লীগ, এইরকম কয়েকটি দল সহ। কাজেই ৭২ সালে বাংলাদেশে নতুন গণপরিষদ গঠনের অর্থ হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে। কিন্তু আওয়ামী লীগ দেশটাকে জমিদারি বানিয়েছিল ৭২ সালে ওই সমস্ত কিছু যাকে বলে একচেটিয়াকরণ করা, তার মধ্য দিয়ে সংবিধানটাও ওইভাবে তৈরি হয়েছে। ফলে আমরা দেখেছি ৭১ সালে ওই 10ই এপ্রিল যে ঘোষণা দেওয়া হয়েছিল এই রাষ্ট্রই নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ৭২ সালের সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত করে উল্টো যাত্রা শুরু হয়েছে। এই রকম পরতে পরতে সংবিধান ধরে ধরে আমরা দেখাতে পারি একজন ব্যক্তিকে কিভাবে সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে উঠিয়ে, প্রায় সংবিধানের ঊর্ধ্বে উঠিয়ে বাংলাদেশে ক্ষমতার কাঠামো তৈরি হয়েছে। যে ক্ষমতা ব্যবহার করে শেখ হাসিনা এইটাকে একটা ফ্যাসিস্ট সংবিধান, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় পরিণত করেছিলেন। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আমাদের সন্তানদের খুন করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, 2000-এর কাছাকাছি ছাত্র, শ্রমিক, তরুণদের হত্যা করেছেন, শেষ দিন পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ দিয়ে গুলি করতে চেয়েছেন। এখন বিদেশে গিয়ে ট্রাম্পের মিছিল নিয়ে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে তিনি আবার পায়তারা করছেন কিভাবে বাংলাদেশ সম্পর্কে বিদেশে ভাবমূর্তি নষ্ট করবেন। এই ষড়যন্ত্র আমাদের রুখতে হবে। আর এটা রুখতে হলে আমাদেরকে এই অপরাধীদের বিচার করতে হবে। যারা হত্যা করেছে তাদের বিচার থেকে কোনো রেহাই নেই, প্রত্যেককে বিচার করতে হবে। তারপরে একই সাথে আমাদের ভাবতে হবে কিভাবে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা করতে পারব। সেই অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ব্যবস্থা, সেই নতুন বন্দোবস্ত, গণতান্ত্রিক সংবিধান, রাষ্ট্র আইনের সংস্কার, এই সবের উপর দাঁড়াবে আমাদের ভবিষ্যৎ যাত্রা। সেই ঐক্যই, সেই ব্যবস্থা যেখানে সকলে নিজেকে অংশীদার ভাবে, রাজনৈতিক ব্যবস্থার বাইরে কাউকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় না, তারা মিলে ঠিক করবে এই দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়। বর্তমান সরকারকে আমরা সকলে মিলে সমর্থন করেছি। আমরা তাদের বলি এই রাজনৈতিক প্রক্রিয়া, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার সকল অংশীজনকে নিয়ে আপনারা এগিয়ে নিয়ে যান, এইটা আপনাদের কর্তব্য। পাশাপাশি এটাও বলি 3 মাস হয়েছে, দ্রব্যমূল্য কমে নাই, মানুষ খারাপ অবস্থায় আছে, জানমালের নিরাপত্তা নাই, এমনকি শহীদদের তালিকা, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া কিংবা আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়া, আহতদের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে নির্দিষ্ট করা, আমরা দেখতে পেয়েছি এইসব বিষয়গুলো ঠিক হচ্ছে না। আজকে আহতরা আন্দোলনে নামতে হচ্ছে। কাজেই আমরা পরিষ্কার করে বলেছি এই সরকারকে, 3 মাস অনেক সময় পেরিয়েছে, আপনাদের আরো জোরদার ভূমিকা মানুষ আশা করে। আপনারা যদি জোরদার ভূমিকায় না যেতে পারেন, মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়বে। কাজেই জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন, দ্রব্যমূল্য কমান, আহতদের দায়িত্ব গ্রহণ করেন, শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেন, এইগুলো আপনাদের দায়িত্ব। একই সাথে রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়া, বাংলাদেশের নতুন বন্দোবস্ত এবং গণতান্ত্রিক নির্বাচন